প্রিয় ছাত্ররা, দ্রবণ চ্যাপ্টারে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো কলিগেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম। কলিগেটিভ কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে। কো মানে টুগেদার, আর লিগার মানে টু বাইন্ড, বা কলিগেটাস এটাও বলা হয়। কলিগেটাস থেকে এসছে। কলিগেটাস মানে সংবদ্ধ। অর্থাৎ আমরা যে দ্রবণটা নিয়ে আলোচনা করছি, আদর্শ দ্রবণ, যেটা অনুদ্বায়ী পদার্থ, কঠিন পদার্থের দ্রবণ, যেটা রাউল সূত্র মেনে চলে, এই দ্রবণগুলোর কিছু ধর্ম আছে যেগুলোকে বলা হয় সংখ্যাগত ধর্ম। তো সংখ্যাগত ধর্মের আগে আমরা ডেফিনিশন বা সংজ্ঞাটা দেখে নিই। দেখো, ডেফিনিশনে কি বলা হচ্ছে? The properties of solutions which depend only on the number of solute particles but not on the nature of solute are called colligative properties. তাহলে এখানে দেখো, depend only on the number of solute particles, not on the nature of solute. তাহলে দ্য প্রপার্টিজ অফ সলিউশন, দ্রবণের যেসব ধর্ম ডিপেন্ড অনলি অন দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেল, শুধুমাত্র দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, বাট নট অন দ্য নেচার অফ সলিউট, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলবো কলিগেটিভ প্রপার্টি। এরকম চারটে প্রপার্টি আছে। একটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। আমরা যে ভেপার প্রেশার বা তরলের বাষ্পচাপ নিয়ে এতদিন আলোচনা করেছি, সেই সংক্রান্ত রাউল্টের সূত্র পড়েছি। সেই ভেপার প্রেশার নিয়ে একটা কলিগেটিভ প্রপার্টি আছে, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। রিলেটিভ মানে আপেক্ষিক, লোয়ারিং মানে অবনমন, ইন ভেপার প্রেশার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটা একটা কলিগেটিভ প্রপার্টি। 2 নম্বর হচ্ছে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। এলিভেশন মানে উন্নয়ন, বেড়ে যাওয়া। ইন বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্কের উন্নয়ন। 3 নম্বর ডিপ্রেশন মানে কমে যাওয়া বা অবনমন। ইন ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্ক, হিমাঙ্কের অবনমন। আর 4র্থ হচ্ছে অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ। অভিস্রবণ বায়োলজিতেও তোমরা পড়েছ, অভিস্রবণ চাপ। এই 4টে কলিগেটিভ প্রপার্টি আমাদের ডিসকাস করতে হবে। তাহলে কলিগেটিভ প্রপার্টি হলো এমন কিছু ধর্ম দ্রবণের যেটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, বরং দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। এখন এই ধর্মগুলো আগে আমি বললাম যে দিজ আর ফলোড বাই আইডিয়াল সলিউশনস। আদর্শ দ্রবণ, যারা রাউল্টের সূত্র মেনে চলে, তাদের ক্ষেত্রে এই ধর্ম, তারা এই ধর্মগুলো মানবে। তো যে সমস্ত দ্রবণগুলো খুব লঘু হয়, যেখানে দ্রাবের পরিমাণ খুব কম থাকে, তাদেরকে আমরা ডাইলিউট সলিউশন বা লঘু দ্রবণ বলি। তাদেরকেও মে বি কনসিডার্ড অ্যাজ আইডিয়াল সলিউশন। এদেরকে আদর্শ দ্রবণ হিসেবে ধরা যেতে পারে, কারণ তারা রাউল্টের সূত্র মেনে চলে। বাট কনসেন্ট্রেটেড সলিউশন আর নট আইডিয়াল সলিউশন। যদি দ্রবণের গাঢ়ত্ব বেশি হয়, সেগুলো কিন্তু রাউল্ট সূত্র থেকে বিচ্যুত হয়ে যায়, ফলে তাদের ক্ষেত্রে আমরা এই কলিগেটিভ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে লঘু দ্রবণের ক্ষেত্রে সংখ্যাগত ধর্ম প্রযোজ্য, আর আদর্শ দ্রবণ তো অবশ্যই হবে। যেহেতু বাস্তবে আমরা আদর্শ দ্রবণ পাই না, একেবারে আদর্শ বলে কিছু হয় না, সেই জন্য যারা আদর্শের কাছাকাছি হয় তাদের ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করব। তো লঘু দ্রবণ আদর্শ দ্রবণের কাছাকাছি আচরণ করে, তাই লঘু দ্রবণের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে। এখন এই সংখ্যাগত ধর্ম যে 4টে আমরা দেখলাম, এই 4টে সংখ্যাগত ধর্মেও মেনে চলার জন্য কিছু শর্ত আছে। 2টো শর্ত আছে। একটা শর্ত হচ্ছে সলিউট মাস্ট বি
non-electrolyte, unassociated or non-volatile solid। অর্থাৎ দ্রাবকে কি হতে হবে? মাস্ট বি নন ইলেকট্রোলাইট, তড়িৎ অবিশ্লেষ্য। তবে দ্রবণে দিলে সেটা যেন বিয়োজিত না হয়ে যায়। আনঅ্যাসোসিয়েটেড অর্থাৎ সে যেন সংযোজিত না হয়। অনেক দ্রব্য আছে দ্রবণে কি হয়, দুটো মিলে একটা হয়ে যায়, তিনটে মিলে একটা হয়ে যায়, এরকম হলে চলবে না। একটার থেকে যেমন ভেঙে দুটো তিনটে কণা হতে পারে, আয়ন হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। তো যারা নন ইলেকট্রোলাইট হয় তারা বিয়োজিত হয় না, একটা থেকে ভেঙে দুটো তিনটে হয় না। আর যারা আনঅ্যাসোসিয়েটেড হয় তারা দুটো তিনটে মিলে একটা হয় না। অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত। নন ভোলাটাইল, অনুদ্বায়ী, অর্থাৎ উদ্বায়ী হবে না, সলিড হতে হবে, কঠিন। তাহলে দ্রবণটা কি হতে হবে বা দ্রাবকে কি হতে হবে? কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত হতে হবে। এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত কি? when solidifies solute will be out from solid solvent। এই ধরনের দ্রবণকে যারা এটা মানতে চলেছে, যা মানবে, তাদেরকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কঠিন হবে, কিন্তু সেই কঠিন অবস্থায় দ্রাবটা দ্রাবক থেকে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ দ্রবণের যেটা কঠিন অবস্থা হবে সেটা বিশুদ্ধ দ্রাবক হবে, সে তার ভিতরে আর কোনো দ্রাব থাকবে না। এই রকম যদি শর্ত মেনে চলতে পারে তাহলে এই দ্রবণ ওই সংখ্যাগত ধর্ম মেনে চলবে, বা তার ক্ষেত্রে সংখ্যাগত ধর্ম প্রযোজ্য হবে। তো যাই হোক, এই সংখ্যাগত ধর্ম 4টে যে আছে তার মধ্যে আমরা একটা একটা করে আলোচনা করব। আজকে প্রথমে আলোচনা করছি, দেখো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আপেক্ষিক বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তো এর আগে আমরা যখন বাষ্পচাপ পড়ি তখন তরলের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ আমরা পড়েছি। তো দ্রবণের বাষ্পচাপ পড়তে গিয়ে আমরা দেখেছি যে বিশুদ্ধ তরলের বাষ্পচাপ যা হয়, যখন আমরা একটা দ্রবণ তৈরি করি, কঠিন অনুদ্বায়ী পদার্থের দ্রবণ, তখন বাষ্পচাপ কি হয়? কমে যায়। এর আগের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এই যে কমে গেল, এটাকে বলা হয় বাষ্পচাপের অবনমন। তো যদি আমরা ধরে নিই P0টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর P হলো দ্রবণের বাষ্পচাপ, তাহলে P0 - P, যেটাকে ডেল পিও বলা হয়, এটা সমান হবে লোয়ারিং অফ ভেপার প্রেশার, অর্থাৎ বাষ্পচাপের অবনমন। এখন যদি আমরা আপেক্ষিক অবনমন ধরতে চাই তাহলে তার ফর্মুলা হবে P0 - P/P0। অর্থাৎ এই অবনমনকে যদি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে ভাগ করা হয় তাহলেই এটা হবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। P0 - P-টাকে ডেল পি লেখা যাবে, ডেল P/P0 ইকুয়ালস টু রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সুতরাং রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার কাকে বলে সেটা আমরা জানতে পারলাম, এবং তাদের ফর্মুলাগুলো কি। এবারে আমরা দেখব এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের কি সূত্র আছে। এর আগে আমরা রাউল্টের যে সূত্র পড়েছি সেটা হলো তরলের বাষ্পচাপ সংক্রান্ত বা দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এখন আমরা পড়ছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, রাউল্টস ল অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তো স্টেটমেন্টটা আগে দেখে নাও। স্টেটমেন্ট যেটা, সেটা হলো দ্য রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার অফ ডাইলিউট সলিউশন অফ সলিড, non-volatile, non-electrolyte, unassociated solute is equal to the mole fraction of the solute.
দ্য রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার of dilute solution of solid non-volatile non-electrolyte unassociated solute, অর্থাৎ কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন is equal to the mole fraction of the solute, দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এই যে সূত্রের মধ্যে মোল ভগ্নাংশ এলো, এই জন্য আমরা মোল ভগ্নাংশ আগে শিখে রেখেছি কাকে বলে। এখন এর আমরা ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখব। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ফর্মুলা আগে আমরা বের করে রেখেছি, P0 মাইনাস পি বাই P0। এটা সমান অ্যাকর্ডিং টু দ্য ল হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট, দ্যাট ইজ x2। x হচ্ছে মোল ফ্র্যাকশন। আর আগেই আমরা বলেছি যে যখন দ্রাবক দুরকম ব্যাপার থাকবে তখন সাবস্ক্রিপ্টে আমরা 1 এবং 2 দিয়ে তাদেরকে আলাদা করব। এক্ষেত্রে দ্রাবের ক্ষেত্রে 2 ব্যবহার করা হয়। তাহলে x2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে এটা গেল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের ম্যাথমেটিক্যাল ফর্ম। এখন এইখানে মনে রাখতে হবে বিশেষ দ্রষ্টব্য যেটা, এর আগে আমরা রাউল্টের যে সূত্র পেয়েছিলাম দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত, সেটা P সমান P0 ইন্টু x1 ছিল। আর এখন আমরা আপেক্ষিক অবনমনের যে সূত্র পেলাম P0 মাইনাস পি বাই P0 সমান x2। এই দুটো কিন্তু বেসিক্যালি একই, একটা থেকে আরেকটাই তুমি কনভার্ট করে নিতে পারবে। জাস্ট সিম্পল ম্যাথ অ্যাপ্লাই করে এখান থেকে আমরা এখানে চলে আসতে পারবো বা এখান থেকে এখানে চলে যেতে পারবো। কারণ আমরা জানি x1 এবং x2-র মধ্যে সম্পর্ক আছে, x1 প্লাস x2 সমান 1 হয়। তাহলে এখানে x2-র জায়গায় যদি আমি 1 মাইনাস x1 করি, 1টাকে যদি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা এই ফর্মুলা পেয়ে যাব। বা এখানে x1-এর জায়গায় যদি 1 মাইনাস x2 করি, তারপরে গুণ করে ভাগ করে নিয়ে চলে যায় এইদিকে, এইটা পেয়ে যাব। অর্থাৎ এটা বেসিক্যালি একই জিনিস। 2 নম্বর যে মনে রাখার বিষয় সেটা হলো P0 বা P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর P হলো দ্রবণের বাষ্পচাপ। এরা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল, ডিপেন্ডস অন টেম্পারেচার। বাট P0 minus P by P0, that is relative lowering of vapor pressure, is independent of temperature. কারণ এটা সমান আমরা কি দেখলাম, this is equal to x2। x2টা কি মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন তো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করবে না, এটা মনে রাখতে হবে। অনেক সময় প্রশ্ন দেওয়া হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন? তো এটা সমান x2 বলে বলতে হবে, যেহেতু x2 তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তাই এটা তাপমাত্রার উপর নির্ভর করে না। তাহলে আমরা সূত্র পেলাম, তার ম্যাথমেটিক্যাল ফর্ম পেলাম এবং কিছু মনে রাখার বিষয় বললাম। এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা সংখ্যাগত ধর্ম, এটা প্রমাণ করতে হবে। কি করে আমরা প্রমাণ করব? এক্সপেরিমেন্ট করতে হবে, পরীক্ষা করতে হবে। পরীক্ষার জন্য আমরা 2টো পাত্র নিলাম, 2টো পাত্রেতেই 1 লিটার জল নিয়েছি। এবার প্রথম পাত্রে 1 লিটার জলে 1 মোল সুগার বা চিনি দিয়েছি, আর দ্বিতীয় পাত্রে 1 লিটার জলে 1 মোল ইউরিয়া দিয়েছি। দেখো এখানে দ্রাব কিন্তু আলাদা, সুগার আর ইউরিয়া দুটো আলাদা দ্রাব, তবে দুজনেই সলিড নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট আনঅ্যাসোসিয়েটেড, অর্থাৎ দুটোই কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। এবং দুজনের পরিমাণ দেখো, মোলে দুজনের পরিমাণ সমান, জলেরও পরিমাণ সমান। এখন এদের আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পরীক্ষার সাহায্যে মেপে দেখব। তো মেপে দেখলে দেখা যাবে, ইট ইজ অবজার্ভড
দ্যাট P0 মাইনাস পি বাই P0 অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অফ বোথ আর সেম, দুজনেরই দেখা গেল সেম। ইট প্রুভস, এটা প্রমাণ করে দ্যাট ইট ইজ আ কলিগেটিভ প্রপার্টি, যেটা সংখ্যাগত ধর্ম। কেন? কারণ আমি তো দ্রাব্য আলাদা নিয়েছি, সুগার আর ইউরিয়া দুটো দ্রবণ তো আলাদা, একটা চিনির দ্রবণ একটা ইউরিয়ার দ্রবণ, তাহলে দুজনের ভেপার প্রেশার বাষ্পচাপের আপেক্ষিক নমন এক হয় কি করে? তাহলে নিশ্চয়ই এখানে দ্রাবের প্রকৃতিটা কোনো বিষয় নয়, যেহেতু দুটো দ্রাবেরই মোল সংখ্যা সমান, 1 মোল করে আছে, তার মানে এই পাত্রে 1 মোল সুগার আছে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক সুগারের অণু আছে। আবার এই পাত্রে 1 মোল ইউরিয়া আছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইউরিয়ার অণু আছে। তাহলে দুটো পাত্রে দ্রাবের কণার সংখ্যা সমান, প্রকৃতিটা আলাদা হতে পারে, কণার সংখ্যা সমান, তার ফলেই দেখা গেল এদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে কি প্রমাণ পাওয়া যায়? যে দ্রাবের প্রকৃতি আলাদা হলেও বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা প্রকৃতির উপর নির্ভর করছে না, বরং কণার সংখ্যার উপর নির্ভর করছে। এই জন্যই দুটো ক্ষেত্রেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হলো? সমান হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের লিখতে হবে বা প্রমাণ করতে হবে। এখন আমরা কি করব? এবারে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র আমরা যেটা পেয়েছি, তার যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপ থেকে আমরা ডিটারমিন করব অফ মলিকিউলার ওয়েট অফ সলিউট, দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করব। এটা সিম্পলি ম্যাথামেটিক্সের মতো। দেখো, P0 মাইনাস পি বাই P0 সমান x2, এটা আমরা জানি। x2 মানে আবার জানি এটা দ্রাবের মোল ভগ্নাংশ, মানে দ্রাবের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, N2 বাই N1 প্লাস N2। আবার N2 মানে জানি দ্রাবের ওজন বাই দ্রাবের আণবিক ওজন, N1 মানে জানি দ্রাবকের ওজন বাই দ্রাবকের আণবিক ওজন। এখান থেকে আমরা সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো, পরপর স্টেপ বাই স্টেপ, M2 ইকুয়ালস টু P ইন্টু W2 ইন্টু M1 বাই P0 মাইনাস P ইন্টু W1। এটা হচ্ছে ফর্মুলা। M2 হচ্ছে দ্রাবের আণবিক ওজন। এখন অনেক সময় একটা অ্যাপ্রক্সিমেশন করা হয় গণনার সুবিধার জন্য। সে কখন করা হয় সেটা? when the amount of solute becomes very small, very low, যদি দ্রাবের পরিমাণ খুবই কম হয়, যদিও এটা লঘু দ্রবণ, দ্রাবের পরিমাণ কমই হবে, তবুও তারই মধ্যে কম বেশি হতে পারে। যদি খুবই কম হয় দ্রাবকের তুলনায়, সেক্ষেত্রে দেন N1 প্লাস N2 is taken to be equal to N1, অর্থাৎ N1 প্লাস N2কে আমরা N1 ধরতে পারি, N2টাকে নেগলেক্ট করতে পারি, কারণ এটার পরিমাণ খুবই কম, এটার পরিমাণ খুবই বেশি। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা সহজ হয়ে যাবে, P0 মাইনাস P বাই P0 সমান x2 সমান N1 বাই N2 হয়ে যাবে। ভুল বললাম, N2 বাই N1 হবে। তাহলে x2 ইকুয়ালস টু হবে N2 বাই N1। সুতরাং P0 মাইনাস P বাই P0 সমান তাহলে হবে N2-র ক্ষেত্রে W2 বাই M2 এবং N1 মানে W1 বাই M1। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে W2 ইন্টু উপরে M1 থাকবে আর নিচে W1 ইন্টু M2 হবে। আর M2 ইকুয়ালস টু সেক্ষেত্রে কী হবে? M2 ইকুয়ালস টু হবে P0 ইন্টু W2 ইন্টু M1 বাই নিচে হবে P0 মাইনাস P ইন্টু W1। এই ফর্মুলাটা, এটা দিয়েও আমরা নির্ণয় করতে পারি আণবিক ওজন। তাহলে দুটো ফর্মুলাই ব্যবহার করা যেতে পারে, একটা অ্যাপ্রক্সিমেশন করে আর একটা টোটালটা ধরে। রেজাল্ট হয়তো একটু এদিক ওদিক হবে, তবে অ্যাপ্রক্সিমেশন করলে এই অংশটা বলে দিতে হবে।
এই লাইনটা বলে দিয়ে তারপর অ্যাপ্রক্সিমেশন করতে হবে। আর সবশেষে এই সূত্রের ভ্যালিডিটি, প্রযোজ্যতা, সেটা হলো দুটো ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটা হলো, আগে আমরা বলেছি যে এক্ষেত্রে দ্রাবকে কি হতে হবে, দ্রাবকে মাস্ট বি, মানে সেই ধরনের দ্রাবের দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য যেখানে দ্রাবটা নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, আনঅ্যাসোসিয়েটেড সলিড, অর্থাৎ কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবের দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, ডাইলিউট সলিউশন, এটাও আগে বলা হয়েছে। এর দুটো হচ্ছে এর প্রযোজ্যতা। শুধু এটা বলে নয়, চারটি যে সংখ্যাগত ধর্ম আছে প্রত্যেকটারই ভ্যালিডিটি এই দুটো পয়েন্ট, একজনের ক্ষেত্রে করলেই প্রত্যেকের হয়ে যাবে। সুতরাং আমরা সংখ্যাগত ধর্ম যে চারটে আছে তার মধ্যে একটা আজকে ডিটেলস আলোচনা করলাম, থিওরিটা। এর সঙ্গে কিছু নিউমারিক্যাল প্রবলেমস করতে হবে, যেটা আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি এর সঙ্গে, ওগুলো প্র্যাকটিস করে নেবে, তাহলেই তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।